আচ্ছা, এখানে আমাদের ক্লাস ভিডিও মানে ক্লাসের যে কন্টেন্ট গুলো সেগুলো করতেছিলাম আর ফ্রেমওয়ার্কটা প্র্যাকটিস করতেছিলাম, ঠিক আছে? দুটো জিনিস করতেছিলাম। তো আজকে আমরা আমাদের ক্লাসের যে কন্টেন্ট সেখানেও টুকটাক একটু কাজ করি, এরপর আমরা ফ্রেমওয়ার্কে চলে যাই, ফাইনালি আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমে আমরা এই যে ক্লাস কন্টেন্ট এইটাকে ওপেন করে রাখি, এটাকে আমরা রেসপন্সিভ করতে চাই। এখন নরমালি আমরা যদি হাতে কোড করে HTML CSS করি, এটাকে রেসপন্সিভ করা বেশ ঝামেলাপূর্ণ কাজ, প্যারাদায়ক কাজ আর কি, ঠিক আছে? এখানে প্রত্যেকটা সেকশনকে রেসপন্সিভ করতে গিয়ে আমাদের নানান কোড করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কাহিনী করতে হয়। এর থেকে বাঁচার জন্যই মূলত আমরা ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি। চলেন তারপরে, যেহেতু আমরা কষ্ট করে কোডগুলো করছি, আমরা পুরোটা না হোক কিছু অংশ রেসপন্সিভ করার ট্রাই করি, তারপরে আমরা ফ্রেমওয়ার্কে চলে যাব। ধরেন আমরা এই উপরের তিনটা, এই সেকশনটা আর এই সেকশনটা দুটো রেসপন্সিভ করি, নিচে এসে ধরেন এটাও রেসপন্সিভ করার ট্রাই করি, তিন চারটা সেকশন রেসপন্সিভ করার ট্রাই করি, দেখি আমরা পারি কিনা। তো রেসপন্সিভ জন্য সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে ফায়ারফক্স। কন্ট্রোল শিফট এম চাপি, এই যে দেখেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর এখানে এসে নিচে এই যে আপনার স্ক্রল বার চলে আসছে। তো স্ক্রল বার আসলেই তো সমস্যা, স্ক্রল বার আসলেই আমাদের ওয়েবসাইট নন স্ট্যান্ডার্ড বলে ধরা হবে। তো স্ক্রল বারটা কেন আসতেছে? কারণ হচ্ছে আমরা কন্টেইনার এরিয়াটাকে একটা উইথ দিয়েছি, যে উইথটা আমাদের এই ডিসপ্লের উইথের থেকেও বড়, যে কারণে স্ক্রল বার আসতেছে। তো আমাদের প্রথমত কন্টেইনারটাকে ফিক্সড করতে হবে, কন্টেইনারটাকে আমাকে ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমাকে ওই যে অনেকগুলো ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, মনে আছে? ব্রেক পয়েন্ট। আমি এখানে চলে যাই বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। নিচের দিকে চলে আসি, এই যে এখানে রেসপন্সিভের অনেক কিছু লেখা আছে, এই যে এইগুলো আমরা নিব, এখান থেকে এগুলো আমরা নিয়ে যাব। হ্যাঁ, তো এইখান থেকে এতটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি। এখন এই ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করার জন্য আমরা দুই ভাবে কাজ করতে পারি, দুই ভাবে। একটা হচ্ছে এই যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের সিএসএস এর ভিতরে আমরা responsive.css এখানে কাজ করতে পারি, এই একটা স্রোত। আর একটা স্রোত হচ্ছে না, আমি এখানে কাজ করব না, আমি এই যে আমার যে কোড, মানে এই যে আমার কি বলা হয় style.css, এর ভিতরেই প্রত্যেকটা সেকশন, এই যে যেমন একটা সেকশন, এই যে আরেকটা সেকশন, এই যে আরেকটা সেকশন, প্রত্যেকটা সেকশনের ভিতরে আমরা কাজ করব। যেভাবে কাজ করা যায়, বুঝা যাচ্ছে? যেভাবে কাজ করা যায়, আমি পার্সোনালি style.css এর ভিতরে কাজ করতে বেশি মজা পাই। কিন্তু আগে একটা সময় ছিল তখন আলাদা responsive.css নিয়ে কাজ করাটাই বেশি স্ট্যান্ডার্ড ছিল। ওকে, কোনটা করবো বলেন? style.css এর ভিতরে দুটোই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, দুটোই স্ট্যান্ডার্ড। তবে আমার কাছে মনে হয় আলাদা একটা স্টাইল responsive.css এর ভিতরে কাজ করতে গেলে কোড কম করা লাগে, কিন্তু বুঝে শুনে করা লাগে। আর style.css এর ভিতরে কাজ করতে গেলে কোড বেশি করা লাগে, কিন্তু বোঝাশোনা একটু কম আছে এখানে। এখন কোনটা করবো বলেন? আচ্ছা, আলাদা ফাইলে করি, ঠিক আছে। তো responsive.css এর ভিতরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এই যে এগুলোকে আমরা ফালাই দিই, বা এগুলোকে আমরা এভাবে কমেন্ট না করে সুন্দরভাবে কমেন্ট করি, আর এর ভিতরে যে তিনটা তিনটা করে ডট দেওয়া আছে, এগুলোকে ফালাই দিই, সবগুলোকে ধরে ফালাই দিই, ঠিক আছে। এখন আমাদের index.html এর ভিতরে দেখি তো রেসপন্সিভটা লিংক আপ করা আছে, এটা ভালো কথা।
রেসপন্সিভ যেহেতু লিঙ্ক আপ করা আছে সেহেতু আমার এটা নেওয়ার কোনো কাজ নাই, আমরা এখানে কাজ করলেই হবে। এখন স্টাইল ডট সিএসএস এ যাই, গিয়ে এখানে আমাদের কন্টেইনারটাকে ডিজাইন করা আছে কিনা দেখি। কন্ট্রোল এফ ডট কন্টেইনার, না এখানে ডিজাইন করা নেই, এটা আমরা সম্ভবত ফ্রেমওয়ার্কের ভিতরে ডিজাইন করছিলাম, তাই না? এখানে ফ্রেমওয়ার্কের ভিতরে ডিজাইন করছিলাম। তো এখন এই কোডটুকু আমরা এবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করি। তা আমরা এই কাজগুলো করেছিলাম হচ্ছে লার্জ ডিভাইসকে ফোকাস করে, তাই না? লার্জ ডিভাইসকে ফোকাস করে মানে লার্জ ডিভাইসের জন্য এটা পায়। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের লার্জ ডিভাইস। তাহলে লার্জ ডিভাইসে মোটামুটি ঠিক আছে, কিন্তু সমস্যা করতেছে মিডিয়াম ডিভাইসে এবং স্মল ডিভাইসে। আমাদের লার্জ ডিভাইস যদি ঠিক থাকে, এখন আমাদের মিডিয়াম ডিভাইস নিয়ে কাজ করতে হবে। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবারে উইথ 1140 পিক্সেল, এটার পরিবর্তে এখানে ধরেন উইথ করে দিলাম ধরেন 960 পিক্সেল, কমাই দিলাম উইথটা, বুঝতে পারছেন? উইথটা কমাই দিলাম। এবার আমি একটু রিলোড করে দেখি, দেখেন আমি যদি দেখি তো এটা রেশিও কোনটা। আচ্ছা, এটা হচ্ছে 768-র নিচে যখন যাবে তখন কাজটা করবে, 768-র নিচে যখন যাবে। তো 768-র নিচে যাওয়ার আগেই তো ভ্যাঙ্গাসের অবস্থা খারাপ। তার মানে আমার এই কাজটা এই ডিভাইসে না দিয়ে আমাকে দিতে হবে হচ্ছে লার্জ ডিভাইসে, কারণ লার্জ ডিভাইসও আমার সমস্যা করতেছে। বিশাল ভয়ঙ্কর সমস্যা। এটাও সমস্যা করতেছে, দেখছেন অবস্থা? তাহলে এটাও কাজ করলে কাজ হবে না, এইটা কাজ করতে হবে, এইটাই এক্সট্রা লার্জ ডিভাইসে। এইবার মোটামুটি ঠিক আছে। এই যে আচ্ছা, ভাঙুক, অসুবিধা নেই। তখন এর নিচে যখন যাবে তখন আরো কমাইতে হবে। আচ্ছা, এর নিচে যখন যাবে তখন তো এখানে আসবে, এখানে ধরেন 960 পিক্সেলের জায়গায় আমি 700 কত জানি 720 পিক্সেল করে দিই, দেখি কি হয়। যখন এর নিচে যখন যাবে, কি রে 991 নিচে যখন যাবে, আচ্ছা আচ্ছা, নয়শো একানব্বই না, আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমি এটাকে একটু কাজ করি, এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? এইবার আশা করি কাজ করার কথা, করছে না কাজ? কাজ করছে। আচ্ছা, বুঝলেন কেন কাজ করলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওনা সাজাইছে ঠিক আছে, ওনাদের লজিক ঠিক আছে, ওনা হলো ওনাদের সিএসএস ফ্রেমওয়ার্কটা যে স্টাইলে রেসপন্সিভ করা ভিতরে ডিজাইন গুলো করা,
ওই ডিজাইন অনুযায়ী ওনাদের সাজানো ঠিক আছে। আগে আমরা যে স্টাইলে কোড করছি সেই স্টাইলে কোড করতে গেলে আবার আমাদের স্টাইল ফলো না করলে হবে না, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপের হিসাব অনুযায়ী প্রথমে স্মল, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ, এরকম করে সিরিয়ালাইজ করলে কোড কাজ করবে। আমাদের এখানে যে কোডগুলো আমরা করছি সেখানে উল্টা, কারণ আমরা কিন্তু আগে লার্জ ডিভাইস নিয়ে কাজ করছি, তারপরে কিন্তু অন্যান্য ডিভাইস নিয়ে কাজ করছি, তাই না? আর বুটস্ট্র্যাপ করে কি আগে স্মল ডিভাইস নিয়ে কাজ করে, তারপর অন্যান্য ডিভাইস নিয়ে কাজ করে। তা আমাদের লার্জটা উপরের দিকে রাখতে হবে, স্মল গুলো নিচের দিকে রাখতে হবে, না হলে কাজ করবে না, বুঝতে পারছেন? টেইলএন্ডের মতো চলে, সেই হেল লজিকে চলে, বুঝতে পারছেন? টেইলএন্ডে আমার কোনো সিএসএস লাগবে না, সোজা কথায়। কালকে বলছিলাম না, একটা সিঙ্গেল লাইন সিএসএস আমরা লিখবো, সব টেইলএন্ড দিয়ে করবো। আর যাই হোক, এটা কাজ করছে মোটামুটি। এখন ধরেন কই 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 720 না, এখন একে আরেকটু কমাই। নিচের ডিভাইসে যখন যাবে তখন ধরেন এটা 720 এর জায়গা হয়ে যাবে ধরেন 520। তার নিচে যখন যাবে, এখানে যখন যাবে তখন আর পিক্সেলে দেবো না, তখন বলে দেবো 100%, শেষ 100%। ওকে। আর এই লাইন যেহেতু কোথাও আমার চেঞ্জ করা লাগে নেই, তো এই লাইনটাকে রেখে আমার কোনো লাভ নেই। কন্ট্রোল এজ সেট করি, রিলোড করি, এই যে একটু ছোট, এই যে একটু ছোট। ওকে। এইবারে যে উপরে জিনিসপত্র তো ভেঙে চুরে আলু ভর্তা হয়ে গেছে, এটাকে কি করা যায়? এটাকে আমরা সাধারণত একটু অন্যভাবে কাজ করি এগুলা, হ্যাঁ। আমরা তখন একটা বাটন নিয়ে আসি, বাটনে ক্লিক করলে পরে মেনুগুলা বের হয়, এরকম কিছু একটা ডিজাইন করি। যেমন আমি এখান থেকে ধরে আপনাদেরকে দেখাই, এটাকে বলা হয় ন্যাপ বার, বুটস্ট্র্যাপের ভাষায় বলা হয় ন্যাপ বার, হ্যাঁ। এই যে এগুলো না, এরকম, এই যে একটা লোগো, এটা হচ্ছে লোগো একটা, হ্যাঁ। এগুলো হচ্ছে লিস্ট, এটা সার্চ, নিচের দিকে আরো কিছু ন্যাপ বার আছে। আর কই, এই যে একটা, এখানে আর কিছু নাই, বাটন বাটন দেওয়া নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা উপরেরটাই দেখি। ধরেন এটা, এটা যখন রেসপন্সিভে যাবে তখন এটা হবে কিভাবে সেটা একটু দেখাচ্ছে এখানে, কেমন হবে। আমি যদি কন্ট্রোল শিফট এন চাপি, এরপর এটাকে একটা ছোট করি, তো গেল এই যে এটা, এই যে একটু ছোট করি, এই যে দেখেন এখন লিঙ্ক গুলো কিন্তু এই যে একটা বাটনের ভিতরে চলে আসছে, দেখছেন? ক্লিক করলে যে লিঙ্ক গুলো বের হয়, আবার ক্লিক করলে লিঙ্ক গুলো চলে যায়। তার মানে নর্মালি আমরা যে লিঙ্ক গুলো, সেই লিঙ্ক গুলোকে সে গায়েব করে ফেলছে, বিষয়টা তাই না? আচ্ছা, তা আমরা এরকম কিছু করে রাখি। আমরা যদিও ক্লিক করে বের করা না করা, এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া আমরা তো পারবো না, আমরা এগুলোকে গায়েব করে ফেলি, এগুলোকে সরাই ফেলি। তা আমরা দেখি যে কোন ডিভাইসে সমস্যা করতেছে, এই ডিভাইসে সমস্যা করতেছে, তাই না? তো এই ডিভাইসটা ছিল ধরেন লার্জ ডিভাইস, সেকেন্ড যে ডিভাইস সেটা। তো এই যে এই ডিভাইস ছিল এক্সট্রা লার্জ ডিভাইস, তাই না? দেখেন এখানে এসে আমরা এখন এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে, এটা কোথায় আছে দেখি। এটা দেখেন এখানে একটু একটু চ্যালেঞ্জ আছে, একটু সামান্য একটু চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আমি এখন ন্যাপ বারে যাই, হেডার, হেডারের ভিতরে লিস্ট, তাই না? হেডারের ভিতরে লিস্ট, এটাকে ধরতে হবে। এখন আমরা কি সবগুলো কোড কপি করে নেওয়া আমার দরকার আছে? দরকার নাই, কিন্তু আমার জাস্ট এই লিস্ট নিয়ে কাজ করার পালা। এখন লিস্টকে যদি আমি এইভাবে না ধরে নর্মালি ধরতে চাই, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ডট হেডার ডট লিস্ট, এমন লিখতে পারি না? এমন লিখলেই কিন্তু এই লিস্টটা ধরবে। ইভেন এই যে যে সিলেক্টরটা, এই সিলেক্টরটা আর এই লিস্টের ভিতরে, এটার ভিতরে সিলেক্টরটা কিন্তু সেম পাওয়ারফুল, সেম পাওয়ারফুল না? এই সেম পাওয়ারফুল হওয়াটা জরুরি, না হলে রেসপন্সিভ কাজ করবে না। সেম টাইপের পাওয়ারফুল হওয়াটা জরুরি। আচ্ছা,
তাহলে এটা তো মোটামুটি বুঝতে পারছি, তাই না? এতটুকু বুঝতে পারছি না? অথবা আমরা চাইলে এভাবে না লিখে এভাবে হেডার এর ভিতরে ডট লিস্ট এমনও আমরা চাইলে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই দেখেন কতগুলো কোড দিয়ে দিয়েছে আমাকে। এটা আমার কাছে মাঝে মাঝে খুব কাজের মনে হয়, মাঝে মাঝে বিরক্তিকর মনে হয়। আচ্ছা, তো এখন এখানে আমাদেরকে নিতে হবে হেডার ডট লিস্ট লিস্ট ডিসপ্লে নান করে দিতে হবে। ডিসপ্লে নাম তো জানি আমরা, তাই না? গায়েব হয়ে যাওয়া, ডিসপ্লে নাম মানে গায়েব হয়ে যাবে। রিলোড করে দেখেন গায়েব হয়ে গেছে। বড় স্ক্রিনে যখন আসবে তখন দেখা যাবে এর নিচে যখন স্ক্রিনে আসবে গায়েব হয়ে গেছে, এই যে গায়েব হয়ে গেছে। এখানে এসে একটু সমস্যা করতেছে, আমরা এটার মানে এত নিচে গিয়ে আর ঝামেলা করলাম না। ধরেন এখানে একদম নিচের যে ডিভাইসে যখন চলে আসবে তখন কিন্তু কন্টেইনারের একদম লেগে লেগে আসতেছে, দেখতে কিন্তু বাজে লাগতেছে, তাই না? সেই হিসাবে আমরা কন্টেইনারের সর্বশেষ যে এরিয়া এখানে এখানে প্যাডিং দিতে পারি। উপরে নিচে দরকার নাই, ডাইনামে 15 পিক্সেল প্যাডিং আমরা দিতেই পারি। মোটামুটি চলে। এরপরে আসি আমরা এই সেকশনে। এই সেকশনে এসেও আমরা দেখি যে কোথায় সমস্যা হচ্ছে। এখানে আসে সম্ভবত আপনারা এই সেকশন বানাইতে গিয়ে এর একটা ফিক্সড হাইট দিয়েছিলেন নাকি? কারণ হাইট দেওয়া হয় নাই। ব্যাকগ্রাউন্ডে কোথেকে পাচ্ছে? আচ্ছা দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেটা না, হিরো হিরো ইন্ডেক্সে যাই তো। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হেডারের ভিতরে ছিল। এই যে ভেড়া ভেড়া হিরো সেকশন, হেডারের ভিতরে হিরো সেকশন, হিরো সেকশনটা আলাদা করা উচিত, হেডারের ভিতরে রাখাটা ঠিক না। তো এখানে আসি আমরা, হিরো কোথায়? হিরো পেজ বুঝতে পারতেছি না এটা কোথায় আছে। আচ্ছা, পুরো ব্যাকগ্রাউন্ড হেডারকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, হ্যাঁ। ওকে চলো, সমস্যা নেই। তো এটাকে আমরা যখন ছোট করব, ছোট করতে গিয়ে এই ডিসপ্লে দেখেন মোটামুটি ঠিক আছে, সমস্যা হচ্ছে না, লেখাটাও মোটামুটি মানানসই আছে, এটাও ঠিক আছে। এর ছোট ডিসপ্লেতে যখন যাব তখন এটা দেখেন কি ভয়ঙ্কর আকার ধারণ করছে। এই ডিসপ্লেতে এসে এটাকে ফালাই দেওয়াটা উচিত না, এটাকে ফালাই দেওয়াটা কিন্তু উচিত। তাহলে এই ডিসপ্লেতে আমরা যাই, আমাদের ছিলাম হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা লার্জ, এরপরে লার্জ, এরপরে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম, এই যে হচ্ছে স্মল ডিভাইস, হ্যাঁ। স্মল ডিভাইসে আসি। তো স্মল ডিভাইসে এসে আমরা এখান থেকে হিরো সেকশনটাকে ধরবো, হিরো সেকশনটা, হ্যাঁ। হিরো সেকশনটা নরমালি সিএসএস করা আছে আমার স্টাইল ডট সিএসএস এর ভিতরে, যেহেতু নরমালি করা আছে সেহেতু আমরা নরমালি এটাকে ধরতে পারি। হিরো সেকশনের ভিতরে একটা আছে কন্টেন্ট আর একটা আছে ইমেজ, ঠিক আছে, দুইটা জিনিস আছে, কন্টেন্ট এবং ইমেজ। আর এখানে একটার উইথ দেওয়া আছে 55% আর একটা উইথ দেওয়া আছে 45%। চলেন আমরা এক একটা করে করি। রেসপন্সিভে যাই, আমরা দেখলাম হচ্ছে মিডিয়াম ডিভাইসে, এই ডিভাইসে এসে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি বললাম ডট হিরো, হিরো সেকশন, হ্যাঁ। হিরো সেকশনের ভিতরে কি ছিল জানি, ইমেজ, ইমেজ ডিসপ্লে
নান করে দিই। জিনিসটা আমার দেখানোর দরকার নেই, চলে গেছে। আর শুধু ডিসপ্লে নান করে তো সে লাভ নাই, এটাকে তো উইথ 100% করতে হবে, না হলে তো আমার এই জায়গাটা ফাঁকা পড়ে থাকবে। তো এটার উইথ দেওয়া ছিল কোথায়, এই যে দেখেন, এই যে কল, এটার ভিতরে দেওয়া ছিল তাই না, হিরোর ভিতরে কল। তো এখানে আসি, আমরা এখানে বলি হিরোর ভিতরে যে কল দেওয়া ছিল, এই কলটার উইথটা করে দিলাম আমরা 100%, মোটামুটি ঠিক আছে। পুরাটা হিরো সেকশনের নিচে একটা প্যাডিং দিলে কিন্তু সুন্দর লাগতো, এই যে নিচে কিন্তু লেগে লেগে আছে তাই না। তো পুরা হিরো সেকশনের নিচে আমি বললাম প্যাডিং বটম 50 পিক্সেল, সেট করি, মোটামুটি চলে। আর অনেক কিছু করা যায়, অনেক কিছু করতে গেলে মানে হয়ে যাবে, একটু প্যাচ লেগে যাবে, এই জন্য আমি অত কিছু করতেছি না, হ্যাঁ, নর্মালি সামনে আগাচ্ছি। এতটুকু করলে মোটামুটি আমার ডিজাইনটা একেবারে খারাপ না, চলে। এই লেখাটাও মোটামুটি চলে। লেখাটা যদি 3 লাইনের বেশি চলে যায়, তাহলে আমরা সাধারণত লেখাগুলোকে ছোট করি। আর যদি দেখি যে না 3 লাইনের ভিতরে আছে, তাহলে সাধারণত লেখাটাকে আমরা ছোট করি না, যেমন আছে তেমনই রেখে দিই। ওকে, তো 3 লাইনের ভিতরে যেহেতু আছে সেহেতু ঠিক আছে, ওকে, ডান। এখন নিচের সেকশনে যাই, এটা তো ভয়ঙ্কর রকমের সমস্যা করতেছে, এটাকে নিয়ে একটু কাজ করি। এটাকে, তো এটাকে নিয়ে কাজ করতে গেলে এটা কোথায় আছে দেখি, এটা গেল আমার, এই যে এটা সম্ভবত তাই না, এই যেটা ডিফ্লেক্স আইটেম কন্টেইনার নামে কি একটা লিখছে এটা। এখন এই আইটেম গুলোকে আমার রেসপন্সিভ করার জন্য আমরা সম্ভবত ডিফ্লেক্স করে রাখছি এখানে তাই না। আর যেটাকেই ডিফ্লেক্স করেন না কেন, রেসপন্সিভ করার জন্য অবশ্যই সেটাকে ফ্লেক্স র‍্যাপ করতে হবে, আদারওয়াইজ আপনি আপনি এটাকে রেসপন্সিভ করতে পারবেন না। অবশ্যই আপনাকে ফ্লেক্স র‍্যাপ নিয়ে কাজ করতে হবে। আবার ফ্লেক্স র‍্যাপ নিয়ে যদি কাজ করতে যান আর কোথাও যদি আপনি গ্যাপ তৈরি করেন, যে গ্যাপ, তাহলে দেখবেন রেসপন্সিভের আগে সে রেসপন্সিভ হয়ে বসে আছে, ঝামেলা করে না কেন, কারণ হচ্ছে এই যে মাঝখানে যে জায়গাগুলা, এই জায়গাগুলো হচ্ছে মার্জিন, গ্যাপ দিয়ে যে ফাঁকাটা তৈরি করে সে ফাঁকাটা হচ্ছে মার্জিন। এখন ওই মার্জিনটাকে এখন হিসাব করে করে কাজ করতে হবে, না হলে তো কাজ হবে না। এখন মার্জিন হিসাব করেন, হিসাব করতে গেলেও কিছু ঝামেলা আছে, এখানেও বেশ কিছু ঝামেলা আছে, এই ঝামেলাটা বুঝতে গেলে কষ্ট হবে। আমি একবার বুঝাইতে গিয়েও মাঝখান থেকে থেমে গেছি, এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটাকে সুন্দরভাবে সলভ করে দিয়েছে, বুটস্ট্র্যাপ নিয়ে ব্যবহার করলে আমরা এমনি সলিউশনটা পেয়ে যাবো। হ্যাঁ, আর আমরা যখন ফ্লেক্স নিয়ে একটু অ্যাডভান্স কাজ যখন শিখবো, তখন ইনশাল্লাহ এটাকে আমি আরো ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। ওকে, আপাতত আমরা একটু হিসাব কিতাব করে কাজ করি, হিসাব কিতাব করে। তো হিসাব কিতাব করে কাজ করতে গেলে কিভাবে কাজ করা যেতে পারে, এখানে আমরা গ্যাপ রাখছি, এই যে কত দেখে আসি কতটুকু গ্যাপ রাখছি আমরা, এটা সম্ভবত এই যে 15 পিক্সেল তাই না, 15 পিক্সেল করে গ্যাপ রাখছি। এখন একটু হিসাব করি, এই যে 15 15 15 15, আচ্ছা থাক, অসুবিধা নেই, আমরা করি কি প্রত্যেকটা আইটেম থেকে 15 পিক্সেল করে কমাই দিই, প্রত্যেকটা আইটেম থেকে 15 পিক্সেল কমাই দিই। একটু ঝামেলা হবে, ডান পাশ থেকেও 15 পিক্সেল জায়গাটা ছেড়ে এসে বসবে, একটু ঝামেলা হবে। তো ঝামেলাটা হোক, অসুবিধা নেই, ঝামেলাটা হোক, না হলে আমাকে ডিজাইন অনেক পরিবর্তন আনতে হবে, অনেকগুলো পরিবর্তন আনতে হবে, ঠিক আছে। আমি ওদিকে যাচ্ছি না আপাতত, যখন আমি ফ্লেক্সের অ্যাডভান্স ক্লাস দেখাবো তখন এই সব সমস্যাগুলো আপনাদের চোখের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করবো, কি কি সমস্যা হয়, কিভাবে সমাধান করতে হয়। তো সেই হিসেবে এই যে ক্যালকুলেশন করা হয়েছে, এটা খুব ভালো কথা। আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিয়ে এখানে আমি বললাম যে মাইনাস, ও যে সাজেশন দিয়ে যাচ্ছে 15 পিক্সেল। আশা করি এটা বুঝছেন, বুঝছেন এটা, আচ্ছা। এবার আমি রিলোড করি, এবার ঠিক হয়ে যাবে। বাকি সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, একটু ছোট ছোট মনে হবে আর কি। হ্যাঁ,
একটু ছোট মনে হবে। ওকে, ডান, আমাদের এটা কাজ শেষ। এখন এটাকে যদি ছোট করতে করতে আমরা কোন ডিসপ্লেতে সমস্যা দেখতে পাই দেখি তো। এই যে এইখানে এসে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কেমন কেমন লাগতেছে। এটা হচ্ছে 991 পিক্সেলের নিচে। তো আমরা এটা ঠিক করি, আমরা আইটেমের সাইজ গুলোকে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে এই আইটেমটা ধরার জন্য আমাকে ধরতে হবে যে পার্টনার তার ভিতরে আইটেম, তাই না? তা আমি এখানে এটা আছে 991 পিক্সেলের নিচেই, যেখানে দেখেন এখানে আমি যদি সরাসরি এভাবে ধরি আইটেম, তাহলে কিন্তু কাজ করবে না। এই যে এখানে সাজেশন দিয়ে দিয়েছে আমাকে, কাজ করবে না, কারণ তখন এই লাইনটা সিএসএস এর সিলেক্টরের ক্ষেত্রে কম পাওয়ারফুল হয়ে যাবে। যেহেতু কম পাওয়ারফুল সিলেক্টর হয়ে গেল, সেহেতু এটাকে কিন্তু আপনার এটার উপর ওভাররাইড করতে পারবে না। তো এটাকে ওভাররাইড করার জন্য সমপরিমাণ শক্তিশালী সিলেক্টর লাগবে। আর সমপরিমাণ শক্তিশালী সিলেক্টর এখানে দিতে গেলে আমাকে প্যারেন্টও বলতে হবে, চাইল্ডও বলতে হবে, তাই না ভাই? তো প্যারেন্টটাকে আমরা ধরি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এভাবে যদি লিখি তাহলে দেখবেন কাজ করবে। এই দেখুন, এবার 4টা আইটেম আসলো আর একটা আইটেম নিচে চলে আসলো, খারাপ না, মোটামুটি চলে। আরো নিচে যখন যাব এর পরের ডিসপ্লেতে, তখন আমি চাচ্ছি ধরেন 2টা আইটেম করে আসুক, 2টা করে। তাহলে এর নিচের ডিসপ্লেটা হচ্ছে কোনটা? এইটা, তাই তো? এইটা। তো এইখানে বললাম 4 না দিয়ে বললাম হচ্ছে 2। 4টা আইটেমের পরিবর্তে 2টা আইটেম করে আসবে, খারাপ না, আসতেছে। আরো ছোট ডিসপ্লেতে যখন যাবে তখন আমরা চাইলে এটাকে একটা করে ফেলতে পারি। তো সেই হিসেবে আমরা এখানে আসি, এখানে এসে এটাকে পেস্ট করি, পেস্ট করে এখানে ক্যালকুলেশনের দরকার নাই, আমি করে দিলাম 100%। সেট করি। ক্লিয়ার ভাই? সঠিক পদ্ধতিতে কোড করলে রেসপন্সিভের কোড অনেক কম করলে হয়ে যায়, অনেক কম করলে হয়ে যায়। আর যদি ভুলভাল কোড করেন তাহলে রেসপন্সিভের মানে মূল কোড 200 লাইন আর রেসপন্সিভ হবে 400 লাইন। তাহলে এটা গেল, এটা গেল। আশা করি এগুলো আপনারা পারবেন, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, এটা আপনারা ট্রাই করেন, যদি আটকে যান ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। এভাবে এখন দেখেন, এখানে কিন্তু আমি সবগুলো সেকশন বা সবকিছু নিয়ে আমি কিন্তু রেসপন্সিভ করতেছি না। আমার যেখানে প্রবলেম সেখানে সমাধান করতেছি, যেখানে আমার প্রবলেম নেই সেখানে খামোখা কোড করার দরকার আছে আমার? যেই ডিসপ্লেতে যেই বরাবর যেখানে সমস্যা, আমি জাস্ট সেই জায়গাটুকুতে সলভ করতেছি, সলিউশন বের করতেছি। আচ্ছা, যে কারণে আমার এখানে দেখেন এই ডিসপ্লেতে এতটুকু কোড করলে হয়ে যাচ্ছে, এই ডিসপ্লে থেকে আর একটু বেশি কোড করা লাগতেছে, আবার এখানে কি আবার একটু কম কোড করা লাগতেছে, তাই না? এক এক জায়গায় এক এক রকম কোড করা লাগতেছে। কোথায় কতটুকু কোড করা লাগবে এটা সম্পূর্ণ ডিজাইনের উপর ডিপেন্ড করে, যেটা সমস্যা সেটা শুধু সমাধান, আর কিছু না। আচ্ছা, তো আরেকটা দেখাবো, চলেন তো এটাও করি আমরা। হ্যাঁ, এটাও করি। তো এটাকে আমরা যদি একটু ছোট করতে যাই দেখি কি সমস্যা হয়। মোটামুটি ঠিক আছে, এই ডিসপ্লেতে ঠিক আছে, এই ডিসপ্লেতে আসলে পিচি পিচি হয়ে যাচ্ছে। তো এই ডিসপ্লেতে আসলে তার মানে 991 এর নিচে নামলে যখন ভেঙে যাচ্ছে, তখন আমাদের উচিত 2টা উপরে একটা নিচে নামায় দেওয়া। হ্যাঁ, তো এটা আসে কিভাবে, কোথায় আছে দেখি। এই সেকশনের পরের সেকশন, এই যে এখানে একইভাবে এটাকে কি করতে হবে জানি, ফ্লেক্স র‍্যাপ। এটা রেসপন্সিভ ছাড়াই রেসপন্সিভ হয়ে গেছে। এই জন্যই আপনাদেরকে একদম প্রথমে যখন ডিসপ্লে ফ্লেক্স দেখাইছিলাম মনে আছে, ফ্লেক্সের সাথে সাথে কি বলছিলাম? হ্যাঁ, এই জন্যই, কারণ আমার মাথায় আছে, এটা নিয়ে ঝামেলায় পড়বে। যেখানেই ফ্লেক্স সেখানেই র‍্যাপ। হ্যাঁ, সব জায়গায় না, শুধুমাত্র এই মানে আইটেম গুলো পাশাপাশি রাখা না রাখা, উপরে নিচে করা, এরকম সিচুয়েশন যখন ঘটবে সেখানে অবশ্যই ফ্লেক্স র‍্যাপ
প্রথমেই আমরা ফ্লেক্স এর সাথে ফ্লেক্স র্যাপ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখানেও এটাকে আমরা সমাধান করে আসি। ডিসকভার নামে একটা সেকশন ছিল, ডিসকভার, এটাকে আমরা এই যে এখানে গ্যাপ দিয়েছিলাম, যেহেতু গ্যাপ দিলাম 30 পিক্সেল, সেহেতু এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে একটা জিনিস লিখছেন, এই যে আরেকটা লিখছেন, হ্যাঁ, দুইটা ইউনিট, এগুলোকে বলা হয় ইউনিট, হ্যাঁ, বা সংখ্যা। তো এর মাঝখানে এই যে যেটা লিখলেন, এটাকে কি বলা হয়? যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো যে সাইন গুলো দিয়ে করি আমরা, এগুলোকে সাদা মানে এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় একটা নাম আছে, হ্যাঁ, এগুলোকে বলা হয় অপারেটর। বুঝতে পারছেন? অপারেটর, হ্যাঁ, মানে একটা দিয়ে যোগ করা হয়, একটা দিয়ে বিয়োগ করা হয়, একটা দিয়ে গুণ করা হয়, হ্যাঁ, যে সাইন গুলো দিয়ে যে কামগুলো করা হয়। তো এই অপারেটরের আগে এবং পরে একটা স্পেস দেওয়াটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস বলে এটাকে, ঠিক আছে? এটা করবেন। অনেক সময় দেখবেন যে এই স্পেস না দিলে কাজই করে না, যেমন বিশেষ করে মাইনাসের পরে যদি স্পেস না দেন, দেখবেন যে কাজই করে না। তো এই জন্য আমরা এই গুড প্র্যাকটিস গুলোকে ফলো করবো, তাহলে কোথাও কোনো সমস্যা পড়বো না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে ধরেন 30 পিক্সেল করে দিই, ব্যাস, চলে আসছে পাশাপাশি। তাহলে এবার আমরা এটাকে ধরবো। এটা ধরার জন্য আমাকে দেখেন কতগুলো লাইন আমাকে লিখতে হবে। প্রথমে প্যারেন্ট লিখতে হবে, তারপরে আরেক প্যারেন্ট লিখতে হবে, তারপরে আমাকে আরেক প্যারেন্ট লিখতে হবে। বিষয় বোঝাইতে পারছি? তো আমরা লিখি ডিসকভার, তার ভিতরে আইটেম কন্টেইনার, তারপরে আইটেম। তো এটা ম্যাক্সিমাম উইথ যেখানে দেওয়া আছে 991, এই যে এটার ভিতরে লিখতে হবে। তো কি জানি আমি ভুলে গেলাম, ডিসকভার। আমি এটাকে কপি করি, পেস্ট করি। আরে এই উল্টো পাল্টা জিনিসপত্র আসে। ডিসকভার আইটেম কন্টেইনার আইটেম, বাহ, অটো সাজেশন দিয়ে দিয়েছে আমাকে, কেটে দিই। এটা কিন্তু এই যে গো পাইলট, এটা কিন্তু আপনার কাজ করে চ্যাট জিপিটি এর মাধ্যমে, জানেন তো? চ্যাট জিপিটি আমাদের পুরো কোড গুলোকে এখন মনিটর করতেছে, যে কোথায় কোন কোড লেখা প্রয়োজন, আমাকে লেখার আগে সাজেশন দিয়ে দেবে। আর সাজেশন যখন দেখাবে তখন একটা ট্যাব চাপবেন, দেখবেন সব চলে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সব ডিভাইসে এর জন্য শর্ত আছে। এই গো পাইলটটা হয় হচ্ছে গিটহাব এর কারণে, গিটহাব এর সাথে এটা কাজ করে, হ্যাঁ। ফার্স্টে আপনাকে একটা গিটহাব প্রোফাইল তৈরি করতে হবে, গিটহাব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে আপনার এই ভিএস কোডটাকে গিটহাবের সাথে লিংক আপ করে রাখতে হবে, তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। বুঝতে পারছেন? আমি আজকে যেহেতু আপনাদের কোডগুলো গিটহাবে রাখার প্রয়োজন হয়েছিল, তাই আমি গিটহাবের সাথে ওইভাবে কাজ বাজ করছি, এই কারণে আমাকে সাজেশন দিচ্ছি। আপনাদের পিসিতে এখনো পর্যন্ত দিবে না। ওকে, তো এখানে মোটামুটি ঠিক আছে। এখানে 20 পিক্সেল না, এখানে হবে হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল। এইবার আমি রিলোড করি, ছোট করি, হ্যাঁ, এই যে দুইটা আইটেম উপরে, একটা আইটেম নিচে, মোটামুটি কাজ করছে। সেম জিনিসটা, এই জিনিসটাকে আমি কপি করে এর যে নিচের ডিভাইস, সে নিচের ডিভাইসের ভিতরে আমি এখানে দিয়ে দিই। আর এখানে ক্যালকুলেশনের দরকার নাই, আমি ডিরেক্ট বলে দিই উইথ 100%। রিলোড করি, এর নিচে যায় 100%। কাজ করছে না ভাই? ঠিক আছে। এখানে সম্ভবত আপনাদের সাইজটা দেওয়া কি উইথ দিয়ে নাকি ম্যাক্স উইথ দিয়ে? এই যে ম্যাক্স উইথ দিয়ে, হ্যাঁ, ম্যাক্স উইথ না, এখানে হওয়া উচিত হচ্ছে উইথ, হ্যাঁ, উইথ। ম্যাক্স উইথ দিলে মাঝে মাঝে সমস্যা করে, সব জায়গায় ম্যাক্স উইথ চলে না। যেখানে ম্যাক্স উইথ এর বিষয় আসবে কই, এটা নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, এখানেও মনে হয় ম্যাক্স উইথ দেওয়া আছে, কোথায় 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 কোথায়, এই দেখ,
এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম উইথ হচ্ছে মানে যেখানে আপনার মানে ছোট বড় হওয়ার একটা চান্স থাকে, মানে ছোট বা বড় হওয়ার প্রয়োজন আছে। যেমন লোগোটাকে আমি বললাম ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল, মানে ক্ষেত্র বিশেষ এটা 500 পিক্সেলের পরিবর্তে 300 পিক্সেল হলেও হতে পারে, তাই না? হতে পারে। কিন্তু এখানে দেখেন, এখানে যে ডিবির সাইজ গুলা আমি যখন বড় করতেছি, এটা কি বড় ছোট আমার এই যে রেশিও অনুযায়ী কি বড় ছোট হচ্ছে? একটা ফিক্সড উইথ এর ভিতরে আছে না এটা? আচ্ছা, তাহলে এখানে কিন্তু ম্যাক্স উইথ এর প্রয়োজন নেই। বুঝতে পারছি আমরা? তো যেখানে বড় ছোট হওয়ার কোনো চান্স নেই, এটা একটা ফিক্সড উইথ বা ফিক্সড হাইট নিয়ে কাজ করবে, তখন আমরা ম্যাক্স উইথ আর ইউজ করব না। হ্যাঁ, মানে যেখানে আপনার বড় ছোট হওয়ার চান্স আছে বা বড় ছোট হওয়াটা, যেমন ধরেন এই যে সেকশনটা আছে নাকি এখানে কোথাও এরকম? এই যে এখানে দেখেন, এটা এটা কিন্তু বড় বা ছোট হওয়ার একটা সুযোগ আছে, চাইলে এটা বড় হতে পারে ছোট হতে পারে। এটাকে কিন্তু আমরা উইথ না দিয়ে ম্যাক্স উইথ দেওয়াটা বেটার হবে। বুঝতে পারছেন? ম্যাক্স উইথ দেওয়াটা ভালো হবে, কারণ এটা এই যে আমি যখন বলছি ম্যাক্সিমাম উইথ এতটুকু, এখন এর থেকে ছোট যখন হবে তখন কিন্তু ভেঙে বাইরে চলে আসার কথা, যে ভেঙে কিন্তু বাইরে চলে আসার কথা, কিন্তু বাইরে আসবে না। এই দেখেন ছোট হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা বলছি ম্যাক্সিমাম উইথ, সর্বোচ্চ তুমি এতটুকু হইতে পারো, এর ছোট হওয়াটাও পসিবল, তুমি চাইলে এর ছোট হইতে পারবা, কিন্তু বড় হওয়া দরকার নেই। তো এই জন্য উইথ আর ম্যাক্সিমাম উইথ একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। সব জায়গায় ম্যাক্সিমাম উইথ দিলে রেসপন্সিভ করতে ঝামেলা হয়ে যায়, ডিজাইনটা অসুন্দর হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন আমরা রেসপন্সিভ করলাম। আশা করি আপনারা পরের সেকশন গুলো করতে পারবেন, নিজেরা ট্রাই করেন। পারবেন ইনশাল্লাহ? ট্রাই করেন। এবার চলেন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি। বুটস্ট্র্যাপ, এটাকে আমরা বন্ধ করে রাখি, এটাকে আমরা চালু করে দিই। ওকে, এগুলোকে আমরা ক্লোজ করে দিই। তো বুটস্ট্র্যাপের ভিতরে আমরা এতটুকু করছিলাম, এরপর আর কিছু করি নাই। এতটুকু নিয়ে আমরা মোটামুটি কাজ করতেছিলাম। আমাদের অ্যাসেটস এর ভিতরে ইমেজেস, কোন ইমেজ টিমেজ নাই, শুধু একটা আছে। এবার আসেন, আচ্ছা আপনারা ইংলিশ গ্রামারের এই যে প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স এগুলো কি পড়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাফিক্স প্রিফিক্স মানে হচ্ছে, প্রিফিক্স মানে হচ্ছে একটা ওয়ার্ডের আগে কোনো কিছু অ্যাড করা, আর সাফিক্স মানে হচ্ছে পরে, আর একটা হচ্ছে ইনফিক্স মানে মাঝখানে, একটা ওয়ার্ডের মাঝখানে কিছু অ্যাড করা। সাফিক্স, প্রিফিক্স আর ইনফিক্স, এই তিনটা ওয়ার্ড মাথায় রাখেন। যেমন ধরেন মার্জিন রাইট, আপনাকে শুধু বলে দিল যে মার্জিন এটা হচ্ছে মূল ওয়ার্ড, আর এর সাথে আপনি কিছু মানে কি বলা হয় সাফিক্স অ্যাড করতে পারেন, সেটা কি রাইট বা লেফট বা কিছু একটা অ্যাড করতে পারেন। তাহলে মূল ওয়ার্ড হচ্ছে মার্জিন, আর রাইট, লেফট, সেন্টার এগুলো হচ্ছে সাফিক্স। এটা বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখেন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে অনেক জায়গায় এরকম আপনাকে বলে দেবে যে এটা হচ্ছে মূল ওয়ার্ড আর এটা হচ্ছে তার সাফিক্স। যেমন মার্জিনের ক্ষেত্রে তারা মূল ওয়ার্ড দেওয়া হচ্ছে এম, আর হাইফেন দিয়ে এরপরে রাইট হলে আর, লেফট হলে এল, এরপরে সেন্টার হলে সি, ইত্যাদি এরকম কিছু একটা দিয়ে দেবে। আমি কি বুঝাইতে পারছি? প্যাডিং এর ক্ষেত্রে মূল শব্দটা, মূল ক্লাসটা হবে পি, হাইফেন দিয়ে পি এল মানে প্যাডিং লেফট। বুঝতে পারছেন? আচ্ছা, এইরকম ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কাজে লাগবে। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে বলে দিলাম যে সাফিক্স, প্রিফিক্স ইত্যাদি, এটা বলে দিলাম। আশা করি এটা বুঝছেন। এটা সাফিক্স প্রিফিক্স দিয়ে ছাড়াও এমনি মানে জেনারেল যে লজিক এটাতে বোঝা যায়। তা আমরা আসেন, আমরা এবার বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। আমরা
এইখানে আমরা বুটস্ট্র্যাপে কয়েকটা ক্লাস নিয়ে পরিচিত হই। প্রথমে কিপাজির পাজি সব চলে আসছে এখানে। তো প্রথমত কন্টেইনার, এর ভিতরে ধরেন H1 নিলাম, লোরেম সিস্টেম। ওকে, রিলোড করি। কোথায়, এটা তো না, কোথায় আসছে, এখানে আসছে, এটা এখানে রাখবো না, আমরা এটাকে এইখানে নিয়ে আসি। এখানে কন্ট্রোল শিফট এম চাপি। দেখেন তো অটোমেটিক কন্টেইনারের সাইজ কোনটা কতটুকু হবে বলে দিয়েছে না? এটা কি আমার মাথা ব্যথা আছে? আর আমি বোঝার খাতিরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এখানে, ক্লাস বিজি, ওই যে ডেঞ্জার মনে আছে, বিজি ডেঞ্জার লাল। এই যে দেখেন, এই যে আমার কন্টেইনার এরিয়া। হ্যাঁ, এই দেখেন বড় হচ্ছে, এক্সট্রা এক্সট্রা লার্জ এটা হচ্ছে, লার্জ একটা হচ্ছে, মিডিয়াম একটা হচ্ছে, অটো রেসপন্সিভ। ইভেন ওই যে কন্টেইনারের মানে একদম ছোট ডিভাইস আমি বাম পাশে ডান পাশে একটা প্যাডিং দিয়েছিলাম না, মনে আছে? এই প্যাডিংটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবার বুঝছেন, খামোখা বলছি যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে আমাদের সিএসএস করাই লাগে না। এই একটা ফজিলত আমরা পেয়ে গেলাম। এবার আসেন, আমরা এখন ওই যে দেখেন পাশাপাশি 3টা ডিপ, 4টা ডিপ, 5টা ডিপ, এগুলো নিয়ে কাজ করব। পাশাপাশি যে ডিপ গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এগুলো নিয়ে কাজ করার জন্য আমি এখানে ধরেন প্রথমত কিছু ডিপ তৈরি করি। আমি ধরেন আইটেম নামে একটা ক্লাস দেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রাখলাম আইটেম। এখন এই প্রত্যেকটার ভিতরে কিছু একটা দেই যেন আমাদের আউটপুটটা বুঝে আসে। আমি H2 রাখি, কিছু লোরেম রাখি। খুব ভালো করে বুঝেন কি করতেছি। এটাকে রিলোড করলে সাধারণ যে স্বভাব সেটা হচ্ছে নিচে নিচে আসা, সেভাবে আসবে। খুব সহজ হিসাব, নিচে নিচে আসছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, ধরেন আমি বোঝার খাতিরে প্রত্যেকটা একটা বর্ডার দিয়ে দিই, প্রত্যেকটাকে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার আর, অথবা বর্ডার দেখি তো কি আছে বর্ডারে, আমি ভুলে গেছি, একটু দেখে আসি। বর্ডার, শুধু বর্ডার লিখলেই হয়, শুধু বর্ডার লিখলে চারপাশে বর্ডার চলে আসে। তো শুধু বর্ডার লিখলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয় আমি কোন এরিয়া, কোথায় শুরু কোথায়, এই যে বোঝা আছে তাই না? দূর থেকে বোঝা যায়। এখন এই যে হচ্ছে আমার 6টা ডিপ, 6টা ডিপকে আমি পাশাপাশি আনবো, ফ্লেক্স দিয়ে পাশাপাশি আনা যায় তাই না? এখন এই 6টা ডিপকে আমি কাট করে, 6টা ডিপকে আমি কন্ট্রোল সি দিয়ে কাট করলাম, ডি ফ্লেক্স ভিতরে ঢুকাই দিলাম। ভিতরে যখন ঢুকাই দিলাম পাশাপাশি চলে আসবে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি চলে আসছে, দেখছেন কত সুন্দর করে পাশাপাশি চলে আসছে। কিন্তু ভেঙে গেছে, দেখেন এই যে আমার কন্টেইনার এরিয়ার বাইরে চলে আসছে, বাইরে চলে আসছে, ভেঙে গেছে। হ্যাঁ, তো ভেঙে যাওয়ার মানে ভেঙে গেছে, এখন এটাকে সমাধান কি, সমাধানটা কি? আসলে আমরা এইভাবে করব না। ডিফ্লেক্সে কখনোই আমরা বুটস্ট্র্যাপের কন্টেন্ট গুলোকে পাশাপাশি আনবো না। কেন আনবো না? ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে শুধু ডিসপ্লে ফ্লেক্স দিলে কিন্তু ঝামেলা হয়, ফ্লেক্স র্যাপ ও র্যাপ দেওয়া লাগে তাই না? মনে আছে তো? তো এই যে ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি ফ্লেক্স র্যাপ, এই দুইটার সমন্বয় করে একটা ক্লাস বানানো আছে বুটস্ট্র্যাপে, সেই ক্লাসের নাম হচ্ছে রো। ওই যে গত ক্লাসে রোর কলামের কনসেপ্ট দেখাইছিলাম না, রো। যখন আমরা রো দিলাম তখন ঠিকই পাশাপাশি আসার কথা। আচ্ছা এখানে, আচ্ছা এখানে এই ক্লাসটা এখানে না দিয়ে এই ক্লাসটা দিই এখানে কন্টেইনারে, তাহলে কনফিউশনটা লাগবে না। পুরো কন্টেইনার জুড়ে আসছে। এবার আসেন
দেখেন সমান সমান বরাবর কিন্তু আছে, কোনো ঝামেলা নাই, তাই না? এখন রো দেওয়ার পরে যখন আমি ফ্লেক্স র্যাপ র্যাপ দেব, ডিসপ্লেও ফ্লেক্স করলাম, ফ্লেক্স র্যাপও র্যাপ দিলাম, তাহলে কি হয়? ভিতরের আইটেম গুলো তার সাইজ অনুযায়ী কাজ করে। সাইজ যদি ছোট করি তাহলে একটা পাশে চলে আসে। বিষয়টা অনেকটা এরকম না? আপনারা বোঝেননি। যখন আমি প্যারেন্টকে এটাকে যখন আমি ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ র্যাপ করলাম, তাহলে এটা যদি ছোট হয় তাহলে এটার পাশে এটা চলে আসবে, আর এটা যদি বড় হয় তাহলে এটাকে ধাক্কা দিয়ে নিচে নামাই দিবে। আর আমরা দেখতে পারতেছি প্রত্যেকটাই বড়, প্রত্যেকটাই বড়, যে কারণে সবকটাকে ধাক্কা ধাক্কা নিচে নামাই দিচ্ছে। আমরা এইখানে আসেন, এখানে উইথ বলে একটা কথা আছে, উইথ ওই আসে নাই, উইথ, এই যে উইথ, কি খারাপ? খারাপ। রেডিয়াস, সাইজ, উইথ। আচ্ছা, উইথ আসতেছে না, আমি সাইজ দিয়ে একটা সার্চ করি, সাইজ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, না না, ওটা পাওয়া যাবে আমি জানি, কিন্তু আমি ওটা দেখাচ্ছি না, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখানে W50 এরকম একটা ক্লাস আছে, তা উঠে ফেলছে, দেখি তো। এখানে এই যে আইটেমটা, এখানে W25 এরকম একটা ক্লাস ছিল, দেখে আছে কিনা, মানে উইথ 25% এরকম আসতো। হ্যাঁ আছে, ক্লাসটা আছে, আমি হয়তো খুঁজে পাচ্ছি না কোনো কারণে, আছে এটা। তাহলে এটা উইথ 25%, এটাকেও যদি আমি বলে দিই উইথ 25, তাহলে এই যে দুইটা পাশাপাশি চলে আসছে। ঠিক একইভাবে এটাকেও যদি বলে দিই উইথ 25, এটাকেও যদি বলে দিই উইথ 25, তাহলে চারটে পাশাপাশি আসবে। তার মানে রো যে ডিসপ্লে ফ্লেক্স করে আর ফ্লেক্স র্যাপ করে, এটা তো প্রমাণিত। আচ্ছা, কিন্তু বুটস্ট্র্যাপে এভাবে কাজ করাটাও সুন্দর না। যদি আপনি রো নিয়ে কাজ করেন, তাহলে ভিতরে এই যে উইথ কে ম্যানেজ করার জন্য তারা একটা হেল্পার ক্লাস বানায় রাখছে, যেটাকে বলা হয় কলম, কল। মনে থাকবে, কল। তাহলে আমরা এই যে উইথ মুইথ হাবল তাবল যা আছে এটাকে ফালাই দেই। কল মানে আছে কলম, COL, কল। এতটুকু লিখলাম, সেভ করে নিই। আচ্ছা, এটাকে এটাকেও আমাকে বলতে হবে কল। যখন সবগুলোকে কল, মানে কল তো কনসেপ্টটা কোথেকে আসছে ধরতে পারছেন? ও যে আমরা গত ক্লাসে দেখছিলাম, মনে আছে যে রো কলামের কনসেপ্ট, সবার কি খেয়াল আছে? তা আমি এখন কল্পনা করতেছি যে আমি এখন একটা রো বানাবো, সেই একটা রোর ভিতরে 6টা কলাম থাকবে, তাই না? সেই হিসাবে এই যে একটা রো বানাইলাম, একটা রো নিলাম, হ্যাঁ রো, এই রোর ভিতরে আমি 6টা কলাম বানাইলাম, 6টা কলাম রাখলাম। হ্যাঁ, এতটুকু করে যখন আমি রিলোড করলাম, এই দেখেন 6টা আইটেম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর একটাকে দেই নেই নাকি? কল কল কল, কাকে দেই নেই কল? আচ্ছা আচ্ছা, সাইজে ধরতেছে না, এই যে এবার আসছে পাশাপাশি। খেয়াল করছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা আইটেম পাশাপাশি চলে আসছে। এতটুকু কি ধরতে পারছেন সবাই? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপ শুধু এতটুকু করেই যে ক্ষান্ত তা না, এখানে সে আরো পাকনামি করছে। পাকনামি গুলো কি করছে? সে বলতেছে যে এই কলাম গুলোর সাইজ গুলোকে সে নিজের মতো করে ম্যানেজ করার অপশন দিয়ে দিয়েছে, কলাম গুলোকে সাইজ গুলোকে নিজের মতো করে হ্যান্ডেল করার ব্যবস্থা করে দিয়েছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে কল লিখছেন না, কল, শুধু কল লিখলে হবে না, এখন ওই যে সাফিক্স প্রিফিক্সের যে কনসেপ্টটা বলছিলাম সেটা, কলের পর একটা হাইফেন দিবেন। হাইফেন দিয়ে বলতে হবে, এই এত কিছু চলে আসে কেন, এই সবকিছু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, বুঝছেন? কলের পরে
আমাদেরকে বলতে হবে যে এই কলামটা আমি কোন ডিভাইস অনুযায়ী, মানে কোন ডিভাইসের জন্য এই কলামটার সাইজকে আমি বলে দেব, কোন ডিভাইসের জন্য। আমরা বাই ডিফল্ট লার্জ ডিভাইসে কাজ করি না, তাহলে লার্জ ডিভাইসের জন্য এলজি লিখতে হয়, কল এলজি। এবারে বলবো যে এই কলামের সাইজ লার্জ ডিভাইসে কতটুকু হবে। এখন সেটাকে আপনাকে 1 থেকে 12 এর ভিতরে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে হবে। 1 থেকে 12 এর ভিতরে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে হবে। সাপোজ আমি এখানে বললাম যে 2, কল এলজি 2। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল শব্দটা, মূল ক্লাস, এর সঙ্গে এই যে একটা সাফিক্স, তার সঙ্গে এই যে আরেকটা সাফিক্স, দুইটা অ্যাড করলাম। এটা বললাম ডিভাইসকে বলে দেওয়ার জন্য, আর এটাকে বললাম সাইজের পরিমাণটাকে বলে দেওয়ার জন্য। সাইজের পরিমাণ হয় 1 থেকে 12। যদি আপনি বলেন কল এলজি 12, তার মানে ফুল সাইজ। যদি বলেন কল এলজি 11, তাহলে 12 ভাগের 11 ভাগ। যদি বলেন কল এলজি 10, তাহলে 10 ভাগ, 12 ভাগের 10 ভাগ। যদি কল এলজি 8 বলেন, তাহলে 12 ভাগের 8 ভাগ, ইত্যাদি। এইভাবে তারা কাউন্ট করে। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে কল এলজি 2 যখন বলবো, তাহলে প্রত্যেকটা আইটেমের সাইজ হবে 12 ভাগের 2 ভাগ। তার মানে পাশাপাশি কয়টা আইটেম আসতে পারে? এই দেখেন, তাই আসবে 6টা আইটেম। কোন ডিভাইসে? লার্জ ডিভাইসে। এলজি যখন বলবো, তখন লার্জ এবং তার উপরের ডিভাইস গুলো সে অটোমেটিক ধরে নেবে, লার্জ এবং তার উপরের ডিভাইস গুলো। এখন লার্জ থেকে যখন আমরা নিচের দিকে চলে আসবো, এখন এখানে লার্জে আছি, যে নিচের দিকে আসবো, তখন এই ক্লাসটাই কাজ করবে না, এই ক্লাসটার কোনো ভ্যালুই নাই। কারণ ক্লাসটা কাজ করবে কখন? শুধুমাত্র লার্জ ডিভাইসের ক্ষেত্রে। খুব সহজ হয়ে গেল না জিনিসটা? তাহলে লার্জ ডিভাইস থেকে আমি যখন মিডিয়াম ডিভাইসে আসলাম, তখন চাচ্ছি যে 3টা আইটেম করে থাকুক পাশাপাশি, 3টা আইটেম। তাহলে আপনাকে আবার কষ্ট করে আবার ক্লাস লিখতে হবে। আমি সবগুলোকে ধরি, স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখলাম, কল মিডিয়াম ডিভাইসের জন্য এমডি হাইফেন হচ্ছে। এখন আমি 3টা আইটেম করে রাখতে চাই, তাহলে 12 দিয়ে একটু কল্পনা করেন তো, 3টা হলে কত হয়? 4। 4টা হলে 3টা আইটেম পাশাপাশি আসতে পারে, কারণ 12 দিয়ে সবকিছু হিসাব করতে হয়। এবার রিলোড করি, এই 3টা আইটেম পাশাপাশি, তাই না? আরো ছোট করি, এমডির পর আছে এসএম, তাই না? তাহলে আবার লিখি কল এসএম 6 করে দিলাম, 2টা আইটেম পাশাপাশি থাকতে রাখতে চাই। রিলোড করি, 2টা আইটেম। এর নিচে যখন এক্সট্রা স্মল আসবে, তখন একটা করে থাক, আমার কোনো অসুবিধা নেই। বলেন, আমার রেসপন্সিভে হাত দেওয়া লাগলো? এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপের সব থেকে মেইন যে চ্যালেঞ্জটা বা মেইন যে কাজ করার জায়গাটা, সেটা হচ্ছে কল এবং রো। এটা হচ্ছে মেইন। এটা নিয়ে কাজ করতে পারলে সবই করতে পারবে। এখন দেখেন, এই যে মাঝখানে, এখন এখানে দেখেন প্রত্যেকটা ডিবের মাঝখানে এখানে একটা জায়গা তৈরি করে দেয় অটোমেটিক। এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি কিছু উসুল বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যেখানে রো রাখবেন, রোর সাথে অন্য কোনো ক্লাস অ্যাড করবেন না। বুঝতে পারছেন? আপনার প্রয়োজনীয় অনেক ক্লাস অ্যাড করা লাগতে পারে না, যেমন এই রোর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার, এরকম হইতে পারে না? আপনি করবেন কি, রোর উপরে একটা ক্লাস নেবেন, রোর উপরে আর একটা কিছু একটা ক্লাস নিয়ে তাকে ব্যাকগ্রাউন্ড দেবেন, তাহলে তো রো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। রোটাকে রোর মতো করে রাখবেন, এবং যেখানে কল ব্যবহার করবেন, এটাকে এটার মতো করে রেখে দিবেন। এখানেও এক্সট্রা কোনো বর্ডার মডার হাবল তাবল ক্লাস মাস কিছুই দিবেন না। বুঝে আসছে ভাই? কিছুই দেবো না। এই ক্লাসগুলোকে আমরা করব কি, আমার যদি কখনো প্রয়োজন হয় এই ক্লাস দেওয়ার প্রয়োজন হয়, এটাকে আমরা ভিতরে দিব। আমরা রোটাকে রোর মতো করে রাখবো, কলটাকে কলের মতো করে রাখবো। যদি প্রয়োজন হয় অন্য কোনো স্টাইল বা ডিজাইন করার, এর ভিতরে আমরা করব, ভিতরে। ধরেন এখানে আমি একটা ডিপ নিলাম, এখানে আমি বললাম বর্ডার, আর বললাম বিজি ডেঞ্জার, আর এইখানে একটু ফাঁকা করে এই টুটাকে আমি উপরে উঠায় নিয়ে আসি। এটাকে আমি একসঙ্গে সবগুলোর ভিতরে কাজ করে ফেললাম। ওকে,
এবার রিলোড করি, দেখেন এই যে প্রয়োজনীয় যে ফাঁকাটা, সেই ফাঁকাটা নিয়ে নিয়েছে না সে, বুঝতে পারছেন? নিয়ে নিয়েছে, বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, ফাঁকাটা হয়েছে হচ্ছে এই কল, এই প্রত্যেকটা কল তার ভিতরে প্যাডিং তৈরি করে, প্যাডিং। তার মানে এখানে একটু প্যাডিং আছে, এখানে আর একটু প্যাডিং আছে, এটা রাইট প্যাডিং আর লেফট প্যাডিং। আর আমি সেই প্যাডিং এর ভিতরে রাখছি কন্টেন্ট। তাহলে ভিতরে কন্টেন্ট রাখলে কি হয়, প্যারেন্টকে যদি প্যাডিং দিই আর ভিতরে যদি কন্টেন্ট রাখি, তাহলে প্যারেন্ট তার ভিতর থেকে চাপাই দেয় না, বুঝতে পারছেন? সেই কনসেপ্ট থেকে এখানে ফাঁকা তৈরি হয়েছে। এখন আপনি যদি এইখানে একটা ফাঁকা তৈরি করতে চান, একটা মার্জিন তৈরি করতে চান, নিচের তো তৈরি করা খুব ইজি। মার্জিনের জন্য আমরা যেটা করতে পারি, এই যে এটাকে, এগুলোকে ধরি, এবার কন্ট্রোল ডি চাপলে অন্য অন্য জায়গা ধরা হয়ে যায়। এরপরে আমি স্পেস দিয়ে বললাম এম বি, এম বি মানে কি মার্জিন বটম। এখানে হাইফেন দিয়ে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো সংখ্যা লিখতে পারেন, 1 থেকে 5 এর বেশি না, বুটস্ট্র্যাপে সীমাবদ্ধতা আছে। আর টেইল ইন হইলে আপনি 1000 লিখলেও কিছু আসা যেত না। তো এখানে আমি 3 দিয়ে দিই, সাপোজ 3 দিয়ে দিই। এই যে দেখেন নিচে তৈরি হয়ে গেছে। যদি মনে করেন এটা কম হয়ে গেল, 4 দিয়ে দেন, মার্জিন বটম 4। এই যে সব দেওয়া যাবে, সব। এখন আপনি প্যাডিং দিতে চান, আপনি শুধু পি হাইফেন 3, চারিপাশে প্যাডিং, শুধু পি দিলে চারপাশে প্যাডিং দেন। এই দেখেন প্যাডিং তৈরি হয়ে গেছে। ক্লিয়ার ভাই? বুটস্ট্র্যাপ খুব সহজ না? খুবই সহজ। এবার আসি কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে। এই যে ছোট, বেশি ছোট হয়ে গেছে, আমরা এখানে বাই ডিফল্ট 3টা করে করে রাখি। কল, কল এর যে ট্রু দিয়েছিলাম, তো 3টা করে রাখার জন্য কত দেওয়া লাগে? 4 না? 4 থাক, 3টা করে থাকবে। এটাও 3টা, এটার পরের ডিভাইসেও 3টা, তারপরে হচ্ছে 2টা, তারপরে 1টা। এখন এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের সব থেকে মেইন কনসেপ্ট। এটা নিয়ে মূলত আমরা কাজ করব। এটা নিয়ে আমরা সব সময় কাজ করব, যদি কখনো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার প্রয়োজন হয়। যদি আমরা বুটস্ট্র্যাপ নিয়ে তেমন একটা কাজ করবো না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম আর কি। এটা নিয়ে আমাদের খুব একটা কাজ করা হবে না। আচ্ছা, যদি কখনো কাজ করেন, তাহলে আসেন বুটস্ট্র্যাপের আরো কিছু কাজ দেখাই, যদি আমাদের কখনো এটা নিয়ে কাজ করার প্রয়োজন হয়। তো যেমন কখনো আমাদের এই মডেল ব্যবহার করার প্রয়োজন হতে পারে। মডেল, মডেল মানে হচ্ছে এই ঘুমায়েন না, ঘুমায়েন না, এই যে ক্লিক করলাম, কিছু একটা আসলো। এখন এইখানে যে কোড গুলো আছে, এখানে কপি করি, আর এখানে গিয়ে এসে এর নিচে, একদম নিচে পেস্ট করে দিই, দিলাম, রিলোড করলাম। এই যে একটা বাটন আসছে ঠিকই, কিন্তু কাজ করলে কিন্তু মডেল ওপেন হচ্ছে না, দেখছেন? মডেল ওপেন হচ্ছে না। কেন মডেল ওপেন হচ্ছে না? কারণ এখানে দেখেন কিছু ফাংশনাল কাজ কারবার চলতেছে। এই কালারটা উঠাই দিই, কালারটা চোখে লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেঞ্জার, ডেঞ্জারই হয়ে গেছে আসলে। থাক, ডেঞ্জার লাগবে না। ওকে, এমনই থাকুক। ক্লিক করলে দেখেন কিছুই হচ্ছে না। এখানে কিছু ফাংশনাল কাজ কারবার চলতেছে। ফাংশনাল কাজ কারবার বুঝেন? ফাংশনাল কাজ কারবার মানে হচ্ছে আমি কিছু একটা করব, তার বিনিময়ে কিছু একটা হবে। আমি কিছু একটা করব, তার কারণে কিছু একটা ঘটবে। এটাকে বলা হয় ফাংশনাল কাজ কারবার। আমি ক্লিক করব বিধায় কিছু একটা হচ্ছে। এই ফাংশনাল কাজ কারবারের কিছু কিছু কাজ সিএসএস দিয়ে করা যায়, আর অধিকাংশ কাজ সিএসএস দিয়ে করা যায় না। যেমন হোভার, হোভারটা সিএসএস দিয়ে করা যায়, ঠিক আছে? আরো কিছু কাজ আছে, ফোকাস বলে একটা কথা আছে, এটা সিএসএস দিয়ে করা যায়। কিন্তু এই যে ক্লিক, যেটা ক্লিক, এই ক্লিকটা নরমালি সিএসএস দিয়ে করা যায় না। করা যায় হ্যাঁ, বাকি সবকিছু করা যায় না।
সিএসএস দিয়ে সবকিছু করা যায় না। উদাহরণস্বরূপ আমি ধরেন হোভার করব, আমি এইখানে হোভার করব, এই লেখার উপর হোভার করব, আর এই লেখা লাল হয়ে যাবে। করেন তো দেখি কেমন পারেন। বোঝেন না আমার কথা? এই যেটা লেখা না, এই যেটা H2, এই যেটা H2 না, আমি এই H2 এর উপর হোভার করব, আর এই H2 লাল হয়ে যাবে। এটা কি করা যাবে সিএসএস দিয়ে? হ্যাঁ? ট্রাই করেন তো। এইটার হোভার করব, এটা কাজ করবে না? না, এটা করা তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে দেখেন তো, আমি পারি না এটা করতে। এখানে হোভার করলে এখানে হোভার হবে, এটা আমার কাছে ইলজিক্যাল মনে হয়, এটা সিএসএস তে করা সম্ভব বলে মনে হয় না। ট্রাই করেন, কে করতে পারলে আমাকে দেখেন যে কেমনে করছেন, আমি একটু দেখবো। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ডিপ টিপ সব আলাদা। এই যে আমি হোভার করবো এখানে, এখানে হোভার করব, আর কালার চেঞ্জ হবে এটা, এটাই তো। ওকে, করেন, সমস্যা নেই। যাওয়া যায়। মনে করেন আমরা যদি সিএসএস করি, ধরেন এখানে কথার কথা, আমি এই যে এটাকে একটা ক্লাস নেম দিলাম, ক্লাস ফার্স্ট, আর এটাকে দিলাম লাস্ট, ধরেন ক্লাস লাস্ট। এখন আমি বললাম ডট ফার্স্ট, এটাকে যখন হোভার করা হবে তখন কি এরকম লাস্ট কালার রেড হবে? জীবনও হবে না। হোভার করলে লাস্ট জীবনও কালার রেড হবে না। এই যে এটাই করেছিলাম না? যদি আমি এটাকে হোভার করি, শুধু এটাকে করি, ফার্স্টটাকে যখন হোভার করা হবে তখন কালার রেড হবে, দেন এটা কাজ করবে, এই যে এটা কাজ করবে। কিন্তু এটাকে হোভার করার পর এটাকে ধরবেন বা কিভাবে? ধরা যায়? কোথায় স্প্যান দেবো ওটা বলেন তো? হ্যাঁ, প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক থাকলে হবে, না হলে হবে না। সিএসএস এর এই যে ছোট সিলেক্টর গুলা প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক না থাকলে হয় না। বুঝতে পারছেন? জানি না, আপনি হয়তো কোনোভাবে করে ফেলছেন, এটা আমি আজ পর্যন্ত করতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য, আমি করতে পারিনি। আচ্ছা, তবে এই কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ইজিলি করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ইজিলি করা যায়, আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি এক জায়গায় ক্লিক করবেন, এখানে দেখেন আমরা কি কাজটা করলাম। এই যে আমার একটা বাটন, তাই না? এই যে একটা বাটন, এই বাটনে যখন ক্লিক করব তখন এইটাকে দেখাবে। এই যে এটি যে ডিপটা না, এই ডিপটা তখন শো করবে। বুঝতে পারছেন? এই ডিপটা। আর যখন বাটনে ক্লিক না করব তখন ডিপটা শো করবে না। বিষয়টা এরকম ঘটে আছে। এখানে ধরেন সম্ভবত এখানে দেখি তো, শো ন, যাই হোক। তো এখানে আমি একটা এলিমেন্টকে বা একটা ট্যাগকে ক্লিক করতেছি, আর একটা ট্যাগের ভিতরে কোনো একটা কিছু ঘটতেছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। তাহলে আমরা আমাদের ফাইলে এখন এই যে প্রথম আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করা শুরু করব। এখানে অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর পাশাপাশি একটা ফোল্ডার রাখতে হবে, নাম রাখলাম জেএস। এই জেএসএস এর ভিতরে আমাকে এখন জাভাস্ক্রিপ্ট রাখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট আমরা নিয়ে আসি ডাউনলোডের ভিতরে, বুটস্ট্র্যাপ কো, এই যে বুটস্ট্র্যাপ, আর বুটস্ট্র্যাপ থেকে আমরা এখন এই যে জেএস থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস এটা নেবেন। বুঝতে পারছেন? এটা নেবেন, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। তো অ্যাসেটস এর ভিতরে জেএস, জেএসএস এর ভিতরে
এই bootstrap.mandel.min.js এটাকে আমরা রাখবো, বাস শেষ, এতটুকু কাজ। এরপরে বুটস্ট্র্যাপকে লিংক আপ করাতে হয়। বুটস্ট্র্যাপ লিংক আপ করাতে হয় বডি যেখানে শেষ ঠিক তার আগে, বুঝে আসছে? এটা মুখস্থ কাজ। এখানে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই ওপেনিং ট্যাগের এখানে এসআরসি, এই এসআরসির ভিতরে আপনার বুটস্ট্র্যাপটাকে লিংক আপ করাই দিতে হয়। এখানে অ্যাসেটস জেএস bootstrap.bundle.min.js। আচ্ছা, যেহেতু জাভাস্ক্রিপ্টের কথা আসলো, আমি জাভাস্ক্রিপ্টের আরেকটু বিষয় বলে দিই আপনাদেরকে, মনে রাখার চেষ্টা করেন। আমরা সিএসএস শিখছিলাম 3 ধরনের, একটা ছিল ইনলাইন সিএসএস, আরটা ইন্টারনাল, আরটা এক্সটার্নাল। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে 2 ধরনের জাভাস্ক্রিপ্ট হয়, একটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। এখানে ইনলাইন জাভাস্ক্রিপ্ট বলে কিছু নাই, যদিও জাভাস্ক্রিপ্টের কিছু ফ্যাসিলিটি অ্যাড করা যায় ইনলাইনে, সেটা অ্যাট্রিবিউটের সাহায্যে, যেমন ক্লিক বা এরকম হাবল তোমার কিছু অ্যাড করা যায়, ওটা আমরা পরে দেখবো। বাকি ইনলাইন জাভাস্ক্রিপ্ট লেখার কোনো সুযোগ নেই। বিষয়টা বুঝাইতে পারছি? এখানে যদি এক্সটার্নাল ব্যবহার করতে চান তাহলে এইভাবে স্ক্রিপ্ট ট্যাগ এসআরসি এর ভিতরে আপনার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে ধরাই দিতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? একদম সিএসএস এর মতো। আর যদি আপনি ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট লিখতে চান, হ্যাঁ, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। যে কারণে দেখেন স্ক্রিপ্ট ট্যাগটা কিন্তু ডাবল ট্যাগ, খেয়াল করছেন? ডাবল ট্যাগ, তার মানে ভিতরে কিছু লেখা যায়, তাই না? তো ভিতরে কিছু লিখলে সেটা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে, আর যদি ভিতরে না লিখে আপনি এসআরসি এর মাধ্যমে লিংক আপ করে দেন তাহলে এটা হয়ে যাবে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ওকে, এতটুকু করলাম। এবার আমরা রিলোড করি, এবার ক্লিক করেন, এই দেখেন কত সুন্দর কাজ করতেছে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই মডেল আনলাম, মডেল ব্যবহার করলাম। ধরেন ন্যাপবার, আমাদের এরকম একটা ন্যাপবার দরকার, এই যে এরকম একটা ন্যাপবার দরকার। হ্যাঁ, এই যে আমার কোড মোড করা আছে, আমি এখান থেকে কপি মারবো, এটাকে কপি করি, কপি করে একদম আমাদের ওয়েবসাইটের শুরুতে, ন্যাপবার তো সবার আগে থাকে, আমি এইখানে বডির পরে এখানে বসাই দিলাম ন্যাপবার, সেভ করি, রিলোড করি, এই যে আমার ন্যাপবার চলে আসছে, ড্রপ ডাউনে চলে আসছে, সার্চ সব চেঞ্জ করা যায়। আচ্ছা, এখানে আমি একটা সার্চ করি তো, HTML কোড ফরম্যাটার, ওয়েব ফরম্যাটার বলে একটা ওয়েবসাইট আছে। আমার HTML গুলো কেমন অগোছালো হয়ে গেছে, তাই না? ডানে বামে মিলে গেছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এখানে ফরম্যাট, কত সুন্দর দেখেন, স্পেস দিয়ে ডিজাইন সুন্দর করে দিয়েছে। এখান থেকে কপি, এরপরে আবার এখানে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি, ব্যাস সাজাই দিচ্ছে আর কি আমাদেরকে। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এটাও চাইলে আপনারা এটাকেও আপনি লিংক আপ করে রাখতে পারেন, আপনার যে কি বলা হয় ব্রাউজারের এখানে আপনি পিন করে রাখতে পারেন ফরম্যাটটা, ঠিক আছে? ওয়েব ফরম্যাটটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটা আমি করি, এটা পার্সোনালি আমি খুব ব্যবহার করি এটা। তো এইবার এই যে দেখেন এখানে কত কিছু আছে, অনেক কিছু আছে। এখানে একটু বোঝার চেষ্টা করি কি আছে আসলে। প্রথমে ন্যাপবার নামে একটা ক্লাস, ন্যাপবার এক্সপ্যান্ড এলজি হাবল তাবল কত কিছু এখানে আছে। ওকে, ভালো কথা। কন্টেইনার ফ্লুইড বলে একটা কথা আছে। কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে কন্টেইনার, কিন্তু যার উইডটা হচ্ছে পুরোটা জুড়ে, এটাকে বলা হয় কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড কথাটাকে ফালাই দেন, শুধু কন্টেইনার রাখেন, দেখেন এটা সাইজে চলে আসবে, এই যে এটা সাইজে, কন্টেইনারের সাইজে চলে আসবে। হ্যাঁ, নেপবার, আপনি দেখেন নেপবারটাকে, এই যে নেপবার, হ্যাঁ, এখানে দেওয়া আছে বিজি বডি, এই যে কি হাবল তাবল কত কিছু। তা আমরা তো অনেক মানে বিজি কালার জানি, ডেঞ্জার অন্তত বিজি ডেঞ্জার, বিজি ডেঞ্জার, দেখেন কি হয়, এই দেখেন নেপবার। হ্যাঁ, সম্ভবত
বিজি লাইট বলে একটা কথা আছে, লাইট আছে না? ও, আপনাদের দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে না। তো মোটামুটি খারাপ না। তো আরেকটু বোঝার জন্য আমি এখানে বর্ডার বটম করে দিই, বটম, বর্ডার বটম, এই যেটা বর্ডার চলে আসছে, খারাপ না, মোটামুটি ভালোই। ইভেন কন্ট্রোল শিফট এম দিয়ে যখন রেসপন্সিভে যাবেন, এই দেখেন আপনাকে সব করে দিচ্ছে, এখানে ক্লিক করেন, এই যে আপনার সব ডিজাইন রেডি। হ্যাঁ, সব ডিজাইন করা, ড্রপ ডাউন করা। আসেন এখানে নিয়ে আমরা কিছু ফাজলামি করি, আমরা মোটামুটি এখন কাজ জানি। এখানে আসেন, এই যে একটা বাটন, যে বাটনটা নেভার টগল, আর টগল বলতে বোঝায় একবার ক্লিক করলে একটা কিছু ঘটবে, আবার ক্লিক করলে তার উল্টোটা ঘটবে, এটাকে বলে টগল, বুঝছেন? একবার ক্লিক করলাম দেখাবে, আরেকবার ক্লিক করলাম গায়েব হয়ে যাবে, টগল, বুঝতে পারছেন? এটাকে বলে টগল করা, মানে একবার একটা কাজ, পরের বার ঠিক তার বিপরীত কাজ। তো এই যে টগলার মানে বুঝতেই পারছি যে ছোট করার পরে এই যে একটা বাটন পাই, যে বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটে, এটা যেটা এই যে এই ক্লিক করলে যা ঘটতেছে, এই ক্লিক করলে তার বিপরীতটা ঘটতেছে, এটাকে বলে টগল করা। তাহলে এটা আমাদের কাজের জিনিস লাগবে। এই যে ন্যাপবার লেখা, মানে এই ন্যাপবারের পরিবর্তে আমাকে একটা ইমেজ দিলে হচ্ছে, আমি এখানে ধরেন বলে দিলাম যে লোগো, আপাতত ইমেজ দিলাম না, লোগো কথাটা লিখে দিলাম, দেখেন ন্যাপবার পরিবর্তে হয়ে যাবে লোগো, ব্যাস। এরপরে এটা বাটন তো বুঝলাম, এই যে এখানে আছে, আসেন এখানে অনেক কিছু দেওয়া আছে, এটার ভিতরে একটা ইউএল দেওয়া আছে, একটা ফর্ম দেওয়া আছে। ইউএলটা কি কাজে আসে অলরেডি আমরা জানি, যে আমাদের এই মেনু তৈরি করে ইউএল দিয়ে, যেগুলো তৈরি করে ইউএল দিয়ে, তাই না? তাহলে এইটা আর এইটা, এই দুইটাকে এই যে কলাপস বা এই ধরনের একটা ক্লাস দিয়ে পাশাপাশি আনা হয়েছে, বুঝতে পারছেন? পাশাপাশি আনা হয়েছে, তো ভালো কথা, পাশাপাশি আনা হয়েছে। এখন এখানে দেওয়া আছে এমই অটো, এমই অটো, আগে এখানে এম আর বা এম এল এই কথাটা লেখা ছিল, মানে মার্জিন রাইট, মার্জিন লেফট। হ্যাঁ, এখানে এখন বর্তমানে বুটস্ট্র্যাপ 5 এ এরা হচ্ছে সবসময় ফ্লেক্সের সাথে কাজ করার ট্রাই করে, এবং বর্তমান মানুষ যেহেতু মানে যারা সিএসএস ব্যবহার করে, তারা সবাই চেষ্টা করে মানে ফ্লেক্সটাকে খুব বেশি ব্যবহার করতে। আর ফ্লেক্সে লেফটের পরিবর্তে ব্যবহার হয় স্টার্ট, আর রাইটের পরিবর্তে ব্যবহার হয় এন্ড, বুঝতে পারছেন? যে কারণে এখন মার্জিনের ক্ষেত্রেও তারা এই এল আর আর কে পরিবর্তন করে এস এবং ই বানায় দিয়েছে। বোঝেন নাই মনে হয় বিষয়টা। মার্জিন লেফট দেওয়ার দরকার হলে সেটাকে আপনি কল্পনা করবেন ফ্লেক্সের সাথে, তার মানে মার্জিন লেফট এর পরিবর্তে মার্জিন স্টার্ট, তার মানে এম এস। আর মার্জিন রাইট কে আপনি কল্পনা করবেন মার্জিন এন দিয়ে, তার মানে এম ই। তো এখানে এম ই অটো দেওয়া আছে, যে কারণে এটা মার্জিন রাইট অটো হয়ে গেছে। মার্জিন রাইট অটো হওয়ার কারণে বেচারা এটাকে ধাক্কাইয়া ডানে চাপাই দিয়েছে, বিষয়টা তাই না? এইটাকে আপনি ফালাই দেন, দেখেন এটা আবার কিন্তু পাশে চলে আসবে, এই যে পাশে চলে আসছে, বোঝেন নাই মনে হয়? এখানে সবকিছু করা, আপনি আপনার মতো করে কাজ করবেন। আপনি এখন এম ই অটো না দিয়ে বলবেন যে এম অটো। আচ্ছা, এখন মার্জিন লেফট এবং মার্জিন রাইট অটো এই দুটো করতে চাই, বুঝতে পারছেন? মার্জিন টপ আর বটম অটো করার দরকার নেই। আর মার্জিনের ক্ষেত্রে অনেকগুলো মানে সাফিক্স ব্যবহার করা যায়। একটা হচ্ছে এম ই মানে মার্জিন মানে এন্ড, এম এস মার্জিন স্টার্ট, এম টি মার্জিন টপ, এম বি মার্জিন বটম, শুধু এম চারপাশের মার্জিন। এম এক্স বলে একটা কথা আছে, এম এক্স মানে এক্স অক্ষের মার্জিন, এক্স অক্ষ বলা হচ্ছে লেফট এবং রাইট। এম এক্স মানে হচ্ছে মার্জিন লেফট এবং মার্জিন রাইট। এম ওয়াই মানে হচ্ছে মার্জিন টপ এবং মার্জিন বটম, ভার্টিক্যালি, তাই না? এই বিষয়টা বুঝছেন? তাহলে আমি মার্জিন লেফট এবং মার্জিন রাইট অটো করতে চাইলে আমাকে লিখতে হবে এম এক্স অটো। যখন এটা করব, এই মাঝখানে চলে আসছে, এটা দেখছেন? এই দেখেন মাঝখানে চলে আসছে, ক্লিয়ার?
আমি ধরেন এই ফর্মের ভিতরে আমার এই ফর্মটা দরকারই নেই, কথার কথায় ফর্মটা আমার লাগবেই না। এখানে আমি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আর এখানে বললাম যে লগ ইন, আর একটা নেই, করলাম হচ্ছে সাইন আপ। এই যে লগ ইন সাইন আপ, আর এটা মাঝখানে, বুঝতে পারছি। আমার এই ড্রপ ডাউন ধরেন দরকার নাই, ড্রপ ডাউন আমার প্রয়োজন নাই। ড্রপ ডাউন এই ইউএল এর ভিতরে আছে, এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন, দেখলেই বোঝা যাচ্ছে যে ড্রপ ডাউন লেখা আছে, এটাকে ধরে ফালাই দিই, এটা আমার লাগবে না, লাগবে না। এখন এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই যে একটা ডিজেবল লিঙ্ক, ডিজেবল, ডিজেবল লিঙ্কটা হচ্ছে এই যে ডিজেবল লিঙ্ক, দেখেন এখানে ডিজেবল নামে একটা ক্লাস দেওয়া আছে, এই জন্য ডিজেবল হয়ে গেছে। আমার ডিজেবলটাকে রাখবোই না, ধরে ফালাই দিলাম, শেষ। ওকে, এখানে ধরেন এই যে এরিয়া, কন্টেন্ট, পেজ, হাবল তাবল, এগুলো না বুঝলে ফালাই দেন। এই যে এখন আমার এখানে ধরেন এই আইটেমটাকে আমি কপি করি, কপি করি, আর একটা রাখি এখানে হোম, এখানে বলে দিই অ্যাবাউট, অ্যাবাউট সার্ভিসেস, এখানে করে দিই পোর্টফোলিও, এখানে করে দিই কন্টাক্ট। কত সুন্দর একটা মেনু হয়ে গেছে। এই যে একদম প্রথম মেনুটা একটু বেশি গাঢ়, পরেগুলো একটু ঝাপসা ঝাপসা, তাই না? এই যে হোভার করলে আবার প্রথমটার মতো হয়ে যাচ্ছে। তো প্রথম মেনুটা গাঢ় করার জন্য তারা এখানে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করছে, যার নাম আছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ যার সাথে বসাবেন সেটা সেটা একটু গাঢ় হয়ে যাবে। আর যদি চান যে গাঢ় দরকার নাই, তাহলে এটা উঠাই দেন, সবগুলো সেম থাকুক। এই দেখলেন বুটস্ট্র্যাপের ফজিলত। এখন আপনি এটাকে ওই যে ছোট করেন, ছোট করে এভাবে নিয়ে আসেন, ক্লিক করেন, এই যে আপনার সবগুলো এখানে চলে আসছে। আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আপনি এক জায়গায় ডিজাইন চেঞ্জ করলেন, সব অটোমেটিক ঠিক করে ফেলছে। এখন আমি আসেন লগ ইন সাইন আপ, এটা নিয়ে যদি একটা কাজ করতে চান, লগ ইন এবং সাইন আপ, এটা একটা বাটন বাটন টাইপের তৈরি করবেন। এখানে আসেন, এখানে লেখেন যে BUTTON বাটন, এই যে এরকম একটা বাটন বানাবেন, আমি এরকম একটা বানাই, এরকম একটা বানাই, এটা হচ্ছে প্রাইমারি বাটন, এটা সাকসেস বাটন। তাহলে প্রথমে আমাকে BTN নামে ক্লাস নিতে হবে, তারপরে BTN প্রাইমারি নামে একটা ক্লাস নিতে হবে। তো এই দুইটা ক্লাসকে কপি করি, কপি করে এইখানে ক্লাসের ভিতর ঢুকাই দিই, আর এইখানে ক্লাসের ভিতরে হ্যাঁ সাকসেস দিয়ে দিই, চলে আসছে। বলা যাবে না ভাই? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, আর কি আছে বুটস্ট্র্যাপের? এই কলাপসটা মাঝে মাঝে লাগে, এই যে কলাপস। আচ্ছা, আরেকটা ছিল ন্যাবের ভিতরে, ন্যাপস, ন্যাপস কই, ন্যাপস ন্যাপস ন্যাপস, এই যে এখানে, এখানে একটা জিনিস আছে, মাঝে মাঝে কাজে লাগে এটা, অনেক ওয়েবসাইটে দেখবেন যে এটা আছে। কই 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 কই, Right, এই যে এরকম দেখছেন না অনেক জায়গায়? কিছুই না, এটাকে কপি মারবেন আর এটাকে পেস্ট করবেন কোথাও যেয়ে, এই যে এখানে ধরেন পেস্ট করলেন। আমি একটা কন্টেইনার নিয়ে নেই যেন মাঝখানে আসে, পেস্ট করেন, রিলোড করেন, সব কিছু তৈরি হয়ে যাবে। এই যে, এই যে দেখেন এটা লাফালাফি করতেছে, দেখছেন? দূর থেকে বোঝা যায়।
এখন এর ভিতরে গিয়ে নিজেরা একটা এডিট করার চেষ্টা করবেন। আমি এটাকে আবার কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আবার ফরম্যাটের ভিতরে চলে যাই, ক্লিয়ার করে দিই, পেস্ট করে দিই, ফরম্যাট করে দিই, কপি করি, পেস্ট করি, শেষ। এখন এখানে দেখেন, এখানে কি কি আছে, ইউএল এলআই। এই ইউএল এলআই দিয়ে তারা এই যে তিনটা বানাইছে, এই চারটা বানাইছে, চারটা, হোম, প্রোফাইল, কন্টাক্ট, ডিসেবল। এখান থেকে ডিসেবলটা আমার দরকার নাই, আমরা বাকি তিনটা রাখি। এই যে দেখেন, হোম, পোর্টফোলিও, কন্টাক্ট, আর ডিসেবলটা আমরা ফালাই দিলাম। ওকে, সেভ করি, তিনটা রইল। এখন এই হোমের জন্য, এটার জন্য এই ডিপটা বানাইছে, এইটার জন্য তারপরের ডিপ এটা, এইটার জন্য তারপরের ডিপ এটা, আর আমরা ডিসেবলের ডিপটাকে আমরা ডিলিট করে দিই। আরে এটা আশা করি আপনারা বুঝতেছেন, বুঝতে কষ্ট হচ্ছে? বুঝলাম কেমনে, এটার সাথে এটার সম্পর্ক আমরা কেমনে বুঝলাম, এবার দেখি বোঝার চেষ্টা করি। ওই যে আমরা একটা লেভেল আর এটা ইনপুটকে লিঙ্ক আপ করেছিলাম, মনে আছে? আইডি আর ফর দিয়ে। তার মানে দুইটার সাথে কমন কিছু একটা আছে, এটা দেখলেই বোঝা যাবে যে এটার সাথে এটা সম্পর্ক আছে। তো এখানে দেখেন কি আছে, এইখানে এই বাটনের সাথে এই যে দেখেন আইডি আছে, বাটনের সাথে আইডি, হোম ট্যাব বলে একটা কথা আছে, ঠিক আছে? আবার এখানে দেখেন ডাটা বিএস টার্গেট, ডাটা বিএস টার্গেট। আচ্ছা, এখানেও একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, যেহেতু আমরা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে একটা কথা বলছিলাম যে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে ফিক্সড কিওয়ার্ড দিয়ে তৈরি করা হয়, মনে আছে? ভুলে গেছেন? অ্যাট্রিবিউটের যে নেম গুলা, যেমন ক্লাস একটা অ্যাট্রিবিউটের নেম, তারপরে আপনার টার্গেট একটা অ্যাট্রিবিউটের নেম, এইচরেফ একটা অ্যাট্রিবিউটের নেম, হ্যাঁ, এগুলো সবই থাকে রিজার্ভ কিওয়ার্ড। তবে আপনারা চাইলে কাস্টম অ্যাট্রিবিউট বানাইতে পারবেন, কাস্টম অ্যাট্রিবিউট বানানোটাও জায়েজ আছে, এটা আপনি চাইলে করতে পারেন। আমরা মাঝে মাঝে কাস্টম অ্যাট্রিবিউট বানাই বানাই কাজ করব জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্যাসিলিটি অ্যাড করার জন্য, জাভাস্ক্রিপ্টের প্রয়োজনে। যদি কখনো কাস্টম অ্যাট্রিবিউট বানাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই শুরুতে একটা ডাটা কথা লিখতে হবে, শুরুতে ডাটা, ডাটা লিখে এখানে যা মনে চায় লিখতে পারেন, এটা একটা অ্যাট্রিবিউট হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এই যে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কি রিজার্ভ কিওয়ার্ড নাকি কাস্টম অ্যাট্রিবিউট? কি করে বুঝলাম? কারণ শুরুতে ডাটা আছে। ক্লিয়ার ভাই, সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, শুরুতে ডাটা ছাড়া আপনি নিজস্ব কোনো অ্যাট্রিবিউট বানাইতে পারবেন না, বানাইলেই কিন্তু এরর দিবে। তাহলে এখানে একটা কাস্টম অ্যাট্রিবিউট বানাইছে যার ভিতরে ভ্যালু দিছে এরকম, আর এই যে শুরুতে একটা হ্যাশ দেওয়ার মাধ্যমে আপনি ধরে ফেলছেন যে হ্যাশ মানে হচ্ছে আইডি, নিশ্চয়ই এই কাস্টম অ্যাট্রিবিউট যে কোনোটা আইডি কে সে ধরছে। তাহলে হোম ট্যাব প্যান নাকি হাবল দাবল, এটা যদি খুঁজি দিই এরকম কোন আইডি আছে কিনা। এই দেখেন এরকম আইডি আমরা এই যে এখানে পেয়ে গেলাম, যে এইটার ভিতরে হোম ট্যাব প্যান। তার মানে বুঝলাম যে এখানে একটা কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে তার ভিতরে একটা আইডির নাম লেখে, সেই আইডিটা এখানে ধরে সে তার মতো করে ডিজাইন সে করছে। সবাইকে বলছি ভাই? তাহলে এইখানে দেখেন তিনটা ডট আছে, আমি যদি এই তিনটা ডট ফালাই দিই এখানে কিছু একটা লিখে যা মনে চাই লিখলাম, is to this is home tab data, সেভ করলাম, রিলোড করে এই চলে আসছে। এখানে ক্লিক করে দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করে আবার লেখাটা চলে আসছে। সবাই বুঝছেন কত সুন্দর ভাবে ডিজাইনটা করা যায়? ইভেন আমি যদি চাই যে না এখানে আরেকটা বানাবো আমি আমার মতো করে, ধরেন এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তো এখানে ন্যাব লিঙ্ক, ঠিক আছে, আইডি, কন্ট্যাক্ট ট্যাব এটা রাখা যাবে না। এখানে কন্ট্যাক্ট ট্যাব বাদ দিয়ে ধরেন আমি বললাম যে মাই ট্যাব হতে পারে। এইখানে ডাটা বিএস টার্গেট কন্ট্যাক্ট ট্যাব প্যান এটা না রেখে আমি বললাম যে মাই ট্যাব প্যান এটা রাখলাম, আর বাকি যা আছে এটা থাক, এটা থাকলে খুব একটা অসুবিধা নেই।
একদম নিচে এসে এখানে এটাকে কপি করে পেস্ট করলাম। ট্যাব প্যান ঠিক আছে, ফের এটাও ঠিক আছে। এইখানে কন্ট্যাক্ট ট্যাবের পরিবর্তে বলবো হচ্ছে মাই ট্যাব। আর এইখানে কন্ট্যাক্ট ট্যাবের পরিবর্তে বলবো মাই ট্যাব। আর এইখানে তিনটা ডটকে ফালাই দিয়ে আমি এখানে বললাম ধরেন h2 দিস ইজ মাই ট্যাব ডাটা। সেভ করি, রিলোড করি, দেখেন এই যে চলে আসছে কন্ট্যাক্ট। ক্লিক করি, দেখেন আমার কন্ট্যাক্টের ডাটা চলে আসছে। আবার এখানে ক্লিক করে এটা ডাটা চলে আসছে, এখানে ক্লিক করে এটা ডাটা। বুঝতে পারছি ভাই? একটু চোখ কান খোলা রেখে যদি আপনি বুটস্ট্র্যাপে জিনিসপত্র নিয়ে কাজ করেন, দেখবেন দুনিয়াটা অনেক সহজ। বুঝতে পারছেন? সবকিছুই করা পসিবল হয়ে যাবে।